উদ্যানের বাহুডোরে ফুলের উপস্থিতি সবাইকে স্তব্ধ করে দিয়েছে। সোহম যত দ্রুত সম্ভব ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। উদ্যানের কথায় সোহম তড়িঘড়ি করে পকেট থেকে ফোন বের করলো। কোনো একজনকে কল দিয়ে গম্ভীর গলায় বলল, প্রিপেয়ার দ্য হেলিকপ্টার কুইক। উদ্যান দাঁড়িয়ে নেই, সে ইতিমধ্যে দোতলায় পৌঁছে গেছে, বাকিরা তাকে অনুসরণ করছে। লুহান ফোনে কাউকে বলছে, ক্লিয়ার দ্য রুফটপ, দ্য হেলিকপ্টার উইল অ্যারাইভ ইন নো টাইম। রুফটপ ফাঁকা হলো, কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার আসবে। রুফটপে এসে হেলিকপ্টারে উঠে বসলো সবাই। ফুলকে পা চাখলা করে বসেছে উদ্যান। কাচের খণ্ডটা রুমে বসেই বের করে ফেলেছিল। তখন রক্তস্থানে ওড়না চেপে ধরে কোনো মতে রক্তপাত বন্ধ করার চেষ্টা করছিল। এখন সেটাই করছে। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে ফুলের শরীর নিজের তাপমাত্রা হারিয়ে ফেলছে। বিষয়টা বুঝতে পেরে উদ্যান আনমনে ফুলের নাকের কাছে 2 আঙ্গুল নিয়ে নিঃশ্বাস পরীক্ষা করতে লাগলো। কিন্তু এভাবে সে শিওর হতে পারল না। উদ্যান কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল ফুলের পানে। মুখ ফ্যাকাশে মুখ, ঠোঁটে আর থুতনিতে রক্ত লেগে আছে, চুলগুলো এলোমেলো হয়ে গলায় পেঁচিয়েছে। উদ্যান এক হাতে ফুলের চুলগুলো ঠিক করতে লাগলো। এভাবে তাকিয়ে থাকতে থাকতে ফট করে সে ফুলের বুকে বাপাসে মাথা গুঁজে গেল। উদ্দেশ্য হৃদস্পন্দন পরীক্ষা করা। তাকে এরকম করতে দেখে সামনের সিটে বসে থাকা অনি অবাক চোখে তাকিয়ে বলে, এভাবে কি করছিস? উদ্যান উত্তর দিল না। চোখ বন্ধ করে একভাবে ফুলের বুকে কান চেপে ধরে রাখলো। তুই হার্ট রেট চেক না করে পালস চেক করতে পারিস? উদ্যান এবার সোজা হয়ে বসলো, গম্ভীর করে বলল, পালস রেট অনেক স্লো, তাই নিশ্চিত হতে। উদ্যান থেমে গেল। উনি আর ঘাটালো না। 13 মিনিটের মাথায় হেলিকপ্টার ল্যান্ড করলো রাজধানীর সবচেয়ে বড় হসপিটাল রুফটপে। সেখানে আগে থেকে লোকজন রেডি ছিল। হেলিকপ্টার থেকে নামতে একটা স্ট্রেচারে নিয়ে 4 জন ওয়ার্ড বয় এগিয়ে আসে, কিন্তু উদ্যান তাদের কাছে ফুলকে না দিয়ে তীক্ষ্ণ গলায় বলে, দ্রুত ডাক্তার রেডি করুন, আমি ওকে নিয়ে আসছি। 7 তলায় নামতে 2 জন অভিজ্ঞ নারী ডাক্তার এগিয়ে আসে। সোহম আগের থেকে কল করে সব ঠিক করে রেখেছিল। এর আগেও তানকে নিয়ে তারা এই হসপিটালে এসেছিল। যদিও এটা পশুদের হসপিটাল নয়, তবুও এখানেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সিনিয়র ডাক্তার মরিয়া, 40 নারী। তিনি ফুলের পালস রেট চেক করে বলেন, অবস্থা খুবই ক্রিটিক্যাল, অনতিবিলম্বে ওনার সার্জারি করতে হবে। ফুলকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। 15 মিনিটের মাথায় একজন নার্স বের হয়ে বলল, পেশেন্টের জন্য ইমিডিয়েটলি ও নেগেটিভ গ্রুপের রক্ত লাগবে, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। এতক্ষণ যাবৎ চুপচাপ করিডোরে বসেছিল উদ্যান। এবার সে একটু নড়াচড়া করে বসলো। পাশে থাকা সোহমের দিকে তাকাতে সোহম ফোন হাতে তুলে নেয়। লোক লাগিয়ে তুই নিজে যা ব্লাডের খোঁজে, অনিকে সাথে নিয়ে যা। এই ব্লাড গ্রুপের রক্ত পাওয়া দুষ্কর। সোহম মাথা নেড়ে চলে গেল, সঙ্গে উনিও। করিডোর জুড়ে নিস্তব্ধতায় নেমে আসে। রিদম একপাশে দাঁড়িয়েছে, লুহান কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। উদ্যান শান্ত চোখে তাকিয়ে আছে অপারেশন থিয়েটারে কাচের দরজার দিকে। পরনে শুভ্ররঙা শার্টের বেশ অনেকটা অংশ ফুলের রক্তে রক্তিম বর্ণ ধারণ করছে। রিদম একটু পর পর আর চোখে উদ্যানের দিকে তাকাচ্ছে। উদ্যানকে লাশ চিন্তিত হতে দেখেছিল যেদিন তান অসুস্থ হয়ে পড়েছিল। যদিও আজ তার চেহারা দেখে চিন্তিত বলে মনে হচ্ছে না, বরাবরের মতো অনুভূতি শূন্য। তবু মনস্টারটার এমন ছন্নছাড়া ভাবটা বিরল বই কি। সে নিজের আঘাতের জন্য কখনো ডাক্তারের শরণাপন্ন হয় না। সে কিনে একটা মেয়েকে পাতাগোড়া করে হসপিটালে এনেছে, শুধু হসপিটাল অব্দি আনেনি, একদম থিয়েটারে বেডে শুইয়ে রেখে এসেছে। বিষয়টা হেলাফেলা নেই। তোকে বলেছিলাম মেয়েটার সাথে যা ইচ্ছে কর, কিন্তু ওর শ্বাস প্রশ্বাসে হস্তক্ষেপ করবি না। আচমকা উদ্যান গর্জনে নিস্তব্ধতা ভেঙে গেল। রিদম একটা শুকনো ঢোক গিলে 2 পা পিছিয়ে যেতে নেয়। তার আগে উদ্যান গিয়ে তার শার্টের গলা চেপে ধরে বলে, বলিনি? রিদম দেওয়ালের সাথে সিটিয়ে গেল। উদ্যান আজ তার জ্ঞান ভিক্ষা দিলে সে পুরো পৃথিবী একদিন মেয়ের দিকে তাকাবে না বলে মনে মনে প্রাণ করে নিল। আমি মিস্টার চার্লসকে বলে দিয়েছিলাম যেন মেয়েটাকে আঘাত না করে। তারপর কিভাবে এসব হয়ে গেল বুঝতে পারছি না। উদ্যান প্রচণ্ড রেগে গেল, দাঁতে দাঁত পিষে বলল, ওই আইসোলটাকে আমি ছাড়বো না, আর মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে তোকে ছাড়বো না। উদ্যান খেই হারাতে দেখে লুই কল কেটে দিয়ে উদ্যানের পাশে এসে দাঁড়ায়। রিদম বারণ করার পরও মিস্টার চার্লস এরকম কিছু একটা করেছে, যার মানে সে আমাদের শত্রু। অলরেডি চার্লসকে বন্দি করে ফেলা হয়েছে। কুত্তাটা এয়ারপোর্ট পর্যন্ত চলে গেছিল।
সেই সুযোগে রিদম তাল মিলে বলে, ওর মাঝেই ঘাপলা আছে, নইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে কেন? উদ্যান চোখ বন্ধ করে একটা শ্বাস ছেড়ে নিয়ে রিদমকে ছেড়ে দেয়। মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে দুহাতে মাথা চেপে ধরে বসে রইল। যতই সময় যাচ্ছে ততই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। এদিকে সোহমের অবস্থা ওষ্ঠাগত। হসপিটালে ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। কল দিয়ে একের পর এক জায়গায় খোঁজ নিচ্ছে সোম। ও নেগেটিভ লাগবে, ইটস আর্জেন্ট। একটা দুটো তিনটে ফোন করলো, কোনো জায়গায় মেলে না। অবশেষে শহরের অন্য প্রান্তে 2 ব্লাড ব্যাংক থেকে খবর এলো। 2 ব্যাংক থেকে নেগেটিভ রক্ত পাঠিয়ে দিয়েছে এমার্জেন্সিতে। সোম বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ব্লাড নিয়ে আসার সাথে সাথে ফুলের সার্জারি শুরু হলো। লাল আলো জ্বলে ওঠে দরজার ওপরে। 4 ঘন্টা কেটে গেল, সার্জারি চলল টানা। পুরোটা সময় উদ্যান থম মেরে বসেছিল। মেলো আর অনিলা কিছুক্ষণ আগেই। অবশেষে বেলা 8:30টার দিকে ফুলের সার্জারি সফলভাবে হয়। অপারেশন থিয়েটার থেকে স্ট্রেচার করে ফুলকে বের করা হয়। উদ্যান করিডোরে বসে নিষ্প্রভ চোখে তাকিয়ে রইল। ফুলকে শিফট করা হলো হাই ডিফেন্সি ইউনিটে। ফুলের স্ট্রেচার চোখের আড়াল হতে উদ্যান চোয়াল শক্ত হয়ে যায়। বসা থেকে উঠে সোজা চলে যায় ফুলের কেবিনের সামনে। কাচের জানলায় এপাশ থেকে দেখা যাচ্ছে ফুল শুয়েছে। উদ্যান এবার নিয়ন্ত্রণ হারিয়ে দরজার হ্যান্ডেল ধরে ঘোরাতে লাগলো, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। ডাক্তার বলে গেছে পরবর্তী 24 ঘন্টা ফুলকে গভীর অবজারভেশনে রাখা হবে। এই সময় কাউকে ভেতরে অ্যালাউ করা হবে না। উদ্যান অবশ্য ডাক্তারের কথা শোনেনি, সোহম আর লুই শুনেছিল। উদ্যান তো সেই সময় ফুলের স্ট্রেচারের দিকে তাকিয়েছিল। উদ্যান এবার কোনো কিছু তোয়াক্কা না করে দরজা ধাক্কা দিতে লাগলো। ওপেন দ্য ডোর। উদ্দাম বিরামহীনভাবে দরজায় আঘাত করে যাচ্ছে। বাকিরা এসে উদ্দামের পিছনে দাঁড়ালো ঠিকই, কিন্তু তাকে বাধা দেওয়ার হিম্মত জোটাতে পারল না। তন্মধ্যে দরজা খুলে গেল। হঠাৎ দরজা খুলে যায়, উদ্দাম ভারসাম্য হারিয়ে কেবিনের মধ্যে ঢুকে গেল। তার এহেন আচরণে দায়িত্বপ্রাপ্ত নার্স প্রচণ্ড বিরক্ত হলেন। বলে রাখা ভালো, এই নার্স আগে উদ্যানকে দেখেনি। সে তো এসেছিল পেশেন্টের ড্রেস আপ করতে। আজব, আপনি এমন করছেন কেন? এভাবে ডিস্টার্ব করা মানে কি? আপনি পেশেন্টের রিলেটিভ হতেই পারেন, তাই বলে এরকম আচরণ করবেন? উদ্যান কটমট চোখে নার্সের দিকে তাকালো। ডাক্তারকে উপর-নিচ পরখ করে ঘাড় কাত করে বলল, ডিস্টার্ব তোরা আমাকে করছিস। এই 4 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড বিরক্তিকর ছিল। প্রথম সাক্ষাৎ বলে বেঁচে গেলি, দ্বিতীয়বার এই টোনে কথা বলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। উদ্যানের এহেন কথায় নার্সটা যতটা না ভয় পেয়েছে তার থেকে বেশি ভয় পাচ্ছে উদ্যানের মুখে ভয়ঙ্কর অভিব্যক্তি থেকে। তবুও উদ্যানের হুমকিতে তার ইগোতে লাগলো। নার্স বলে কি এভাবে কথা বলবে? নিজেকে সামলে নিয়ে নার্স বলল, আপনি কোন দেশের প্রেসিডেন্ট? হ্যাঁ, এইভাবে কথা বলছেন? আর কিছু বলতে যাবে তার আগে মেলো তাকে সরিয়ে অন্যদিকে নিয়ে যায়। উদ্যান রেগে গিয়ে সামনে থাকা চেয়ারে লাথি দিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল বেডের দিকে। অপারেশন সফলভাবে শেষ হয়েছে। বেডের উপর ফুলের নিথর দেহটা পড়ে আছে। নাসারন্ধ বয়ে ঢুকে গেছে এক সরু স্বচ্ছ নল, যেটার অপর প্রান্তে ঝুলছে স্বল্প রক্তমিশ্রিত তরল ভরা ব্যাগ। প্রতি কয়েক সেকেন্ড পর পর টুপটাপ শব্দে ফোঁটা ফোঁটা তরল জমে উঠছে তাতে। নড়াচড়া নেই ফুলের শরীরে, শুধু বুকটা ধীর লয়ে ওঠানামা করছে। গায়ে নীল রঙের পেশেন্ট গাউন, লম্বা চুলগুলো দুপাশে বেনি করে রাখা। এক হাতে ক্যানুলা লাগানো হয়েছে, যা দিয়ে ব্লাড দেওয়া হচ্ছে। উদ্যান ধপ করে বেডের সামনে থাকা টুলে বসে পড়ল। নিষ্পলক চোখে তাকিয়ে রইল ফুলের দিকে। তার অভিব্যক্তি দেখে বাকিরা অবাক। উনি এগিয়ে এসে উদ্যানের কাঁধে হাত রাখল। কী হয়েছে তোর? এতক্ষণ তো অকারণে খেপেছিলি, হঠাৎ শান্ত হয়ে গেলি। উদ্যান নিজের শার্টে লেগে থাকা রক্তের দিকে তাকিয়ে বলল, ওকে কষ্ট পেতে দেখলে ভালো লাগছে, এখন শান্তি পাচ্ছি। এতই যখন শান্তি পাস তখন মরে যেতে দিলেই পারতেই, কেন বাঁচার জন্য পাগল হয়ে গেছিলি? ও এখন কষ্ট পাচ্ছে, মরে গেলে কষ্ট পেত না, উল্টে ওকে কষ্ট দিতে না পারলে আমি জ্বলে যেতাম। উদ্যানের অদ্ভুত লজিকের সাথে অনি পেরে উঠল না। সোহম বলে, ডাক্তার বলেছে অতিরিক্ত ব্লাড লস হয়, আনুমানিক 6 ঘন্টার আগে 6 ফিলের জ্ঞান ফেরার চান্স নেই। কথাটা যেন উদ্যানের ঠিক শুনতে পেল না। সে কোনো কিছুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর ঝড়ের বেগে ফুলের গলায় হাত রাখলো। আঙুলের ডগা দিয়ে সেখানে থাকা কালো বিশ্রী কামড়ের দাগগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো।
তাকে এরকম করে দেখতে বাকিরা অবাক চোখে তাকিয়েছে। উদ্যান কী করছে কারোই বোধগম্য হলো না। এদিকে প্রচণ্ড অস্থির হয়ে পড়ল উদ্যান। এই দাগগুলো, এই জঘন্য দাগগুলো তার চোখ ঝলসে যাচ্ছে। মুহূর্তে উদ্যান হাত মুষ্টি করে নিল। সামনের দিকে ঘুরে লুহানের উদ্দেশ্যে বলল, আইসলটা কোথায়? লুহান একটা শুষ্ক ঢোক গিলে বলল, বাঙ্গারে। উদ্যান কিছু বলল না, শুধু ধূপধাপ পা ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। তার পিছু পিছু লুহান আর সোহমও বেরিয়ে গেল। অনিলা আর আমি এখানে থাকছি। রিদম আর মেলো গিয়ে গেস্টদের বিদায় কর। অনির কথা সম্মতি জানিয়ে রিদম আর মেলো কেবিন ত্যাগ করলো। অন্ধকার আবছায় বাংকারে হাত পা বাঁধা অবস্থায় আছে চার্লস। সামনে লাঠি হাতে বসে আছে উদ্যান। হাউ ডেয়ার ইউ কাম টু মাই অ্যান্ড হার্ট মাই প্রে? কোন সাহসে আমার গুহে এসে আমার শিকারকে শিকার করলি? চার্লস ভয়ে ভয়ে উদ্যানের দিকে তাকালো। সে কি করছে? মেয়েটা তো নিজেই আঘাত করছে। হ্যাঁ, সে পালিয়ে যেতে চাইছিল, কারণ রিদম তাকে মেয়েটাকে আঘাত করতে নিষেধ করার পরও সে মেয়েটাকে চড় মেরেছিল। তারপর আবার এরকম ঘটনা ঘটে যাওয়াতে সে একটু ভয় পেয়ে গিয়েছিল। উদ্যান বসা থেকে দাঁড়িয়ে চার্লসের দিকে যেতে চার্লস বলেছে, আই আই ডিড টু এনিথিং? দ্য গার্লস শি হার্ট হারসেলফ। ইটস ওয়ান্স মি, আই সোয়ার। আমি কিছু করিনি। মেয়েটা নিজেই নিজেকে আঘাত করছিল। উদ্যান লাঠিটা দিয়ে সজোরে চার্লসের পায়ে বাড়ি দিল। লায়ার, দ্য গার্লস ইটস ফুলিশ ইনাফ টু হার্ট herself, and I am not stupid to believe me. Every word you speak risks and deceive. মিথ্যুক, মেয়েটা বোকা নয় যে নিজেই নিজেকে আঘাত করবে, আর না তো আমি নির্বোধ যে তোর ভিত্তিহীন কথাগুলো বিশ্বাস করে নিব। কথাগুলো বলেই উদ্যান এলোপাথারি চার্লসকে মারতে লাগলো। চার্লস অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, বাঁচার জন্য আকুতি করছে, কিন্তু কোনো লাভ হয়নি। উদ্যান তাকে আত্মহত্যা করেই থেমেছে। যেখানে সে নিজের লোকদের ছাড় দেয় না, সেখানে শত্রুকে ছাড় দেবে আশা করাটাও আকাশকুসুম কল্পনা। বিকেলবেলা উদ্যান লিভিং রুমে বসে অ্যালকোহল গিলছে। চোখ দুটো যেন আগুনের ফুলকি জ্বলছে। মিস্টার চার্লসকে তো হেল থেকে ঘুরিয়ে এনেছিস, এখন তো পরিস্থিতি ঘেটে যাবে। সৌম্যের গলায় উদ্যান শান্ত গলায় বলে, আই ডোন্ট কেয়ার। কিছুক্ষণ যেতে লুহান হতাশা স্বরে বলে, হাত পা ভেঙেছিস ঠিক আছে, কয়েক মাসে জোড়া লেগে যেত, কিন্তু দাঁতগুলো ভেঙেছিস কোন দুঃখে? সেটাই তো বুঝতে পারছি না। বেচারা দাঁতগুলোর জন্য আমারই মায়া লাগছে। বেশি মায়া দেখালে তোরগুলো ভেঙে দিব। একে অপরের গলা ধরে কাঁদতে পারবি। উদ্যানের কথা ভড়কে গেল লুহান। প্রসঙ্গ পাল্টে বলল, আমি ভাবছি মিস্টার মার্গান নিজের ভাইয়ের ব্যাপারে জানলে আমাদের সাথে চুক্তি বাতিল করে দিবে। ওসব দুই একটা চুক্তিতে পরোয়া তেহজিব করে না। তাছাড়া তার প্রাণপ্রিয় ভাই যে আমাদের সাথে হাত মিলিয়ে তার সাথে বেট্টে করতে রাজি হয়ে গেছিল, সেটারও প্রমাণ আছে। তাদের কথার মাঝে সৌমের ফোনে অনির কল আসলো। সৌম কলটা রিসিভ করলে অনির সাথে কথা বললো, তারপর কল কেটে দিয়ে উদ্যমের দিকে তাকালো। সাকসেসফুলের জ্ঞান ফিরেছে, সিকফুলের জ্ঞান ফিরেছে। কথাটা কর্ণকোর পৌঁছানো মাত্র ঠোঁট চেপে ধরা গ্লাসটা ঘুরিয়ে নিয়ে টেবিলের উপর রাখলো উদ্যান। তারপর হনহনিয়ে দাঁড়িয়ে বেরিয়ে গেল। নিভু নিভু চোখে তাকিয়েছে ফুল। তার পুরো শরীর নিথর। স্যালাইনের কিছুক্ষণ আগে শেষ হয়েছে। ক্যাবিনে শুধু অনিলা আছে। অনি ছিল আপাতত বাইরে গেছে। এখন কেমন লাগছে? অনিলার প্রশ্নে ফুল চোখ ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চাহনি দেখে অনিলা ছোট্ট একটা শ্বাস ফেলল। মেয়েটার নিষ্প্রাণ চাহনি তাকে নির্দ্বিধা ফেলে দিয়েছে। সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলছে? করেনি তো। এছাড়া আবার কী বা জিজ্ঞাসা করবে? এভাবে কেন তাকালো মেয়েটা? আমি বেঁচে আছি। ফুলের প্রশ্নে হকচকিয়ে গেল অনিলা। মেয়েটার কণ্ঠ বড্ড কঠিন শোনালো। কেবিন জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যার মানে আমি বেঁচে আছি। এমন কথার মানে অনিলা বুঝতে পারল না। ফুল কি বেঁচে আছে বলে খুশি নেই? তুমি এভাবে বলছো কেন? ফুল উপরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। শুভ্র রঙের সিলিংয়ের দিকে উদ্দেশ্যহীনভাবে চেয়ে রইল। কষ্ট পেও না ফুল, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমার মরণব্যাধি হয়েছে ম্যাম, যেই ব্যাধি থেকে আরোগ্য লাভ করা নেহাত অসম্ভব। অনিলের চোখ বড় বড় হয়ে গেল। এসব কি বলছো তুমি? তুমি হয়তো আমাদের উপর রেগে আছো। ভাবছো হয়তো তোমাকে যে মেরে ফেলতে চেয়েছে তাকে আমরা কিছু বলিনি, কিন্তু এটা সত্যি নয়। মিস্টার চার্লসকে শাস্তি দেওয়া হয়েছে।
অসুখে বিবর্ণ হয়ে গেছে ফুলের গোল গোল মুখমণ্ডল, ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ। ফুল স্নান হেসে বলল, যেখানে আমি নিজেকে নিজে মেরে ফেলতে চেয়েছিলাম সেখানে অন্য কাউকে শাস্তি দেওয়াটা হাস্যকর। কি? তার মানে এটাই সত্যি, তুমি নিজের পেটে নিজে কাচের টুকরো ঢুকেছিলে? অনিলের কণ্ঠে চাপা উত্তেজনা ফুটে উঠল। সে ভুরু কুচকে প্রশ্ন ছিল, তুমি এরকমটা কেন করেছিলে? আমি একজন মেয়ে হয়ে জিজ্ঞাসা করছেন কেন করছিলাম? আমার রুমে একজন পরপুরুষ পাঠিয়ে দিতে আপনাদের বিবেকে বাঁধল না, নাকি আপনারা বিবেকহীন প্রাণী? ফুলের তীক্ষ্ণ স্বর এবার কিছুটা তীক্ষ্ণ শোনালো। মেয়েটার শরীরে সবটুকু শক্তি কাটিয়ে বলে উঠল, শাস্তি তো আপনাদের পাওয়া উচিত। লোকটা আপনারা পারমিশন দিয়েছিলেন বলেই তো আমার রুমে ঢোকার সাহস পেয়েছিল। বলুন, আপনারা পারমিশন দেননি? অনিলের দিকে তর্জনী আঙ্গুল তুলে কপাল চুলকাতে লাগলো। আমি দেইনি। রিদম তোমাকে ইউজ করার পারমিশন চেয়েছিল, দেহ পারমিশন গ্রান্টেড করেছিল। ঘৃণায় শিরশির করে উঠে ফুলের সর্বাঙ্গ। রাগ সংবরণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে গুঙিয়ে বলল, সে পারমিশন দেওয়ার কে? আমার রুমে ঢোকার পূর্বে আমার পারমিশন নিতে হবে। ওপস, আমি তো ঢুকে গেলাম পারমিশন ছাড়াই। হঠাৎ কারো আগমনে অনিলা ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকাতে শুকনো ঢোক গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে উদ্যান, হাত জোড়া বুকের উপর গোটানো, পরনে কালো রঙের ওভারসাইজের শার্ট আর রিপড স্কিন প্যান্ট। উদ্যান এবার দরজা ছেড়ে বেডের সামনে এসে দাঁড়ালো। অনিলা বিনা বাক্যে বসা থেকে উঠে সতর্ক পায়ে বেরিয়ে গেল। সুইডেস্ট অ্যাটেম্প করতে? কি প্রুভ করতিস? চার্লস বলেছিল তুই নিজেকে নিজেই স্ট্যাপ করেছিস। আমি বিশ্বাস করিনি, ভাবতে পারিনি তুই এতটা বোকা। কংগ্রাচুলেশন, ইউ কেম আউট অ্যাজ আ ফুল, জাস্ট লাইক ইউর হোয়াট নেম। নিজের নামের মতো বোকা হিসেবে আত্মপ্রকাশ করার জন্য অভিনন্দন। উদ্যানের চেহারাটা থেকে ফুলের বমি পাচ্ছে, তার উপর এমন কটাক্ষপূর্ণ উক্তিতে ফুল নিজেকে নিয়ন্ত্রণে খুইয়ে ক্ষোভে উঠছে। কংগ্রাচুলেশন টু ইউ, ইউ কেম আউট অ্যাজ এ ম্যারহোর। ইউর পেরেন্টস মাস্ট বি প্রাউড অফ ইউ ফর বিং দ্যাট। অবশেষে লম্পট হিসেবে আত্মপ্রকাশ করার জন্য আপনাকে অভিনন্দন। নিশ্চয়ই আপনার বাবা মা আপনার কৃতিত্বে অনেক গর্বিত হবেন। ফুলের কথাগুলো নিঃশ্বাসে গতিতে বলল, একদম তীক্ষ্ণ ক্ষীণ কণ্ঠে। কেবিন জুড়ে পিনপত নীরবতায় নেমে এলো। হঠাৎ নিস্তব্ধতায় ফুলের শিরদাঁড়া বেয়ে শিহরণ বোঝায়। সে কি বেশি বেশি বলে ফেলছে? না, সে যাই বলুক না কেন, বাড়াবাড়ি হবে না। উদ্যানের মতো একটা জানোয়ারকে নির্দ্বিধায় যা ইচ্ছা তাই বলে যায়। কি বললি তুই? উদ্যানের কণ্ঠে নিম্ন কিন্তু ভীতিকর। কয়েক মুহূর্তে ব্যবধানে উদ্যান হিংস্র জন্তুর ন্যায় হামলে পড়ল ফুলের উপর। এক হাতে গলা চেপে ধরে হিসে বলল, আমার সম্পর্কে কতটুকু জানিস তুই? কিসের ভিত্তিতে এই মন্তব্যটা করলি? শ্বাসকষ্ট শুরু হলো ফুলের। নাকে লাগানো ন্যাসোগ্যাস্ট্রিক টিউব দিয়ে রক্ত উঠে আসতে উদ্যান ফুলকে ছেড়ে দিল। ফুল বড় বড় কয়েকটা শ্বাস নিলে আধো গলায় বলল, আপনার সম্পর্কে বিস্তারিত জানার কোনো আগ্রহ নেই আমার। যেটুকু জেনেছি সেটুকু ভিত্তিতে উক্ত কথাটি বলছি। আর আমি জানি যে আমি ভুল বলিনি। আপনি একটা লম্পট বুদ্ধিহীন দানব, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড, না আছে মেরুদণ্ড। উদ্যান হাত মুঠো করে পাশে থাকা টুলে লাথি মেরে দিল। এভাবে মুখ চালাতে থাকলে তোকে অ্যাটেম্প করতে হবে না, আমি নিজেই তোকে মেরে ফেলবো। মেরে ফেলেন না আমায়, আমি মরে যেতে চাই। উদ্যান চোয়াল শক্ত হয়ে গেল। না, সে এই কথাটা মেনে নিতে পারছে না। মেয়েটা কেন মৃত্যুকে ভয় পাবে না? কেন বাঁচার জন্য আকুতি করবে না? মেয়েটার মধ্যে যদি মৃত্যু ভয় না থাকে, তাহলে উদ্যান কীভাবে মেয়েটাকে নির্যাতিত করবে? কিন্তু মেয়েটার মধ্যে মৃত্যু ভয় হঠাৎ কেটে গেল কীভাবে? কী এমন হয়েছিল যার জন্য মেয়েটা মৃত্যুকে ভয় পাচ্ছে না? এদিকে ফুলের শ্বাস আটকে আসছে, চোখের কার্নিশ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অবাধে। সে নিজেকে ঘৃণা করছে। অল্পতে কেঁদে ফেলার জন্য ঘৃণা করে না। না চাইতে ফোঁপাতে লাগলো ফুল। তাকে কাঁদতে দেখে উদ্যান জোরালো করে বলে, বেশি করে কাঁদ। আমি তোকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে চাই। ফুল অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে, হাঁপানি রোগীর মতো। মুখবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে, ঠোঁট স্বতঃস্ফূর্তভাবে ফাঁক হয়ে গেছে, চোখ উল্টে ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটিয়ে তুলছে। উদ্যান এক দৃষ্টিতে তাকিয়েছে সেদিকে। আমি আপনাকে ঘৃণা করি, শুনছেন? আমি আপনাকে ঘৃণা করি। কীভাবে পারলেন একটা পরপুরুষকে আমার রুমে ঢোকার পারমিশন দিচ্ছি? আপনি কোন পরিবেশে বড় হয়েছেন জানি না, মনুষ্যত্ব বলে কিছু নেই আপনার মাঝে? এতটা বিভৎস চরিত্রের কেউ কীভাবে হতে পারে? উদ্যান শান্ত চোখে তাকিয়েছে ফুলের দিকে। মেয়েটা
ধনায় কাতরাচ্ছে। এত ছোটোখাটো বিষয় নিয়ে এত নাটক করছিস কেন? ছোটোখাটো বিষয়? একটা মেয়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত। আপনি আমার কাছ থেকে সেটা কেড়ে নিতে চেয়েছেন, তাও আবার অন্য কাউকে দিয়ে। ফুল থামলো, দম ফুরিয়ে আসছে। কিছুক্ষণের মনেতে হয়তো চেতনা হারাবে। শেষ মুহূর্তে এসে ফুল উদ্যানের চোখে চোখ রেখে আওড়ালো, মিথ্যে বলবেন না, আপনার থেকে একটু রহম আশা করেছিলাম। স্ত্রী হিসেবে না হোক, একজন নারী হিসেবে একটু রহম করতেই পারেন। আমি আর আশা করব না কিছু। নিজেকে প্রোটেক্ট করতে না পারলে শেষ করে ফেলবো। তবু শেষ নিঃশ্বাস অব্দি কলঙ্কমুক্ত থাকবো। ফুলের চোখ লেগে গেছে, সেই সাথে থেমে গেছে তার অভিযোগও। রুম জুড়ে শুধু হার্ট মনিটর ডিভাইসের একঘেয়ে শব্দ। ন্যাসোগ্যাস্ট্রিকের টিউব বেয়ে লালচে তরল জমা হচ্ছে সাইডে ঝোলানো বেগে, যার মধ্যে ফুলের ইন্টারনাল ব্লিডিং। কাচের টুকরোটা পেটের চামড়া ভেদ করে পাকস্থলী পর্যন্ত পৌঁছে গেছে। যদি সেলাই করা সম্ভব হয়েছে, তবুও ফুলের অবস্থা শোচনীয় করে থেমেছে উদ্যান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুপা পিছিয়ে যায় উদ্যান। তারপর সামনে ঘুরে দরজা ঠেলে বেরিয়ে এসে বাইরে আসতে থেকে সোহম আর লোয়ান দাঁড়িয়েছে। অন্নি আর অনিলা আশেপাশে নেই, হয়তো বাড়ি ফিরে গেছে। সৌরফুলের কথা বলছো? আমি একটু দেখতে যাব। সোহমের কথা উত্তর অদ্ভুত গেলে বলল, ওর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মেবি। ডাক্তার ডাক। হকচকে গেল সোম। মেয়েটার জ্ঞান ফিরেছে শুনে এসেছে, এর মাঝে আবার অসুস্থ হয়ে পড়ার কারণ কি? তুই একটু চুপ থাকলেও পারতি দেহ। লুহান বলল, আজকের মতো চুপচাপ আমি জীবনেও ছিলাম না। একবার সুস্থ হোক তারপর আমি যাচ্ছি। সোম থাক এখানে। রোহান আমার সাথে চল। উদ্যান কিছুটা সামনে এগিয়ে গেল। সোহম ছুটে গেল ডাক্তারকে ডাকতে। এর মাঝে উদ্যান পেছন ফিরে বলে উঠল, ফ্রম নাও মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখবি। ইটস আ অর্ডার। প্রয়োজন ছাড়া ধারে কাছে ঘেসবি না। সোম ভুরু কুচকে গেল। হঠাৎ এরকম কথার মানে কি? উদ্যান দূরান্ত দাঁড়িয়ে ফের হাঁটা ধরল। সোম ভাবনা চিন্তে সাইডে রেখে ডাক্তার ডাকতে চলে গেল। কেটে গেল অনেকগুলো দিন। ফুলের অনুপস্থিতিতে যেন খানজাদা নিবাস নিজের ছন্দে হারিয়ে ফেলেছে। ড্রয়িং রুমে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে আবেশ। ছেলেটার মধ্যে বেশ পরিবর্তন এসেছে এই কয়েক মাসে। হ্যাঁ, 1 মাস হয়ে গেছে ফুলের হাসি দেখে না আবেশ। চুলগুলো উস্কো খুস্কো, মুখভাবে কেমন খাপছাড়া ভাব। কোথায় কোথায় সে খোঁজেনি ফুলকে। আবেশ ভাই? হঠাৎ মেলি কণ্ঠে আবেশ চোখ মেলে তাকায়। ঘাড় কাত করে পাশে তাকাতেই দেখে মেহেক চোখ মুখ কুঁচকে দাঁড়িয়েছে। মেহেককে দেখে আবেশ চোখ সরিয়ে নিল। মেয়েটা যতবার তাকে আবেশ ভাই বলে ডাকে, ততবার সে বিড়ম্বনে পড়ে যায়। মনে হয় এই তো ফুল তাকে ডাকছে, এখনই বায়না যাবে। চলো না আবেশ ভাই ফুচকা খেতে, চলো না শপিং করতে যাই, চলো না ঘুরতে যাই, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। আজকে আমাকে একটা ছেলে প্রপোজ করেছে, লাভ লেটার দিছে। এই তো সেদিনের ঘটনা। একটা ছেলে পাগলের মতো ফুলের পিছনে লেগেছিল। ফুল না করে দেওয়ার পরে ছেলেটা ফুলকে বিরক্ত করেই যাচ্ছিল, পিছু ছাড়ছিল না। কলেজ শেষে বাড়িতে এসে ফুল ব্যাপারটা আবেশকে জানায়। পরের দিন আবেশ নিজের গ্যাং নিয়ে ছেলেটাকে শাসিয়ে আসে। ফুলকে আবেশ যতটা আগলে রেখেছিল, সেই ছোটবেলা থেকে কখনো খারাপ নজর পড়তে দেয়নি। নিজের সঠিক সময়ের অপেক্ষা করছে। সেই ফুলকে এক আগন্তুক এসে এইভাবে কেড়ে নিয়ে যাবে, সে স্বপ্নেও ভাবেছে কখনো? এত যত্নে ফুটানো ফুল তার ঘরে সৌরভ না ছড়িয়ে অন্য কারো ঘরণী হয়ে যাবে, কল্পনাও করেনি। দুঃস্বপ্নে আসেনি। তবে কি সে এতদিন অন্যের বাগানের ফুলকে নিজের ফুল ভেবে ভুল করেছে? ফুল কি তার ছিল না? আবেশ ভাই শুনছো? আবেশের বিরক্তির শ্বাস ফেলে মেহেকের দিকে তাকায়। কি হয়েছে? ভ্যাবা করছিস কেন? মেহেক জিভ দিয়ে ঠোঁট ভিজে বলল, তোমার মন মেজাজ খারাপ নাকি? যা বলতে এসেছিস সরাসরি বল। আমার মনের খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। এমনিতে এ বাড়ির আমাকে নিয়ে ভাবে না কেউ, এই কারণে আধিক্যতা দেখানোর প্রয়োজন নেই। মেহেক কপালে ভাঁজ পড়ল। আবেশ সবসময় এভাবে কথা বলে কেন? কই, ফুলের সাথে তো কখনো এভাবে কথা বলতে দেখিনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্বন ডাইঅক্সাইড না ছাড়িয়ে নিজের রুমে যাও, অক্সিজেনের সংকট হচ্ছে। চোখ বড় বড় হয়ে গেল মেহেক। সে একটু দম নিয়ে গলা পরিষ্কার করে বলল, আজকে আমাদের রেজাল্ট দিয়েছে, একটু চেক করে দেখবে? রেজাল্ট শুনে আবেশে সোজা হয়ে বসলো। এইচএসসি রেজাল্ট দিয়েছে? মেহেক মাথা নাড়ল, হ্যাঁ। আবেশ পা হেলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। মেহেকতে উচ্ছ্বাসিত হয়ে তার পাশে এসে বসলো। আবির এক পলক মেহেকের দিকে তাকিয়ে একটু দূরে সরে বসলো। তার অভিব্যক্তি মেহেকের মুখে জ্বলে ওঠা আলো ধপ করে নিভে গেল। এক অংশ অন্যান্য অংশ খামচে ধরে মেহেক মাথা নিচু করে নিল। আবির প্রথমে ফুলের রেজাল্ট চেক করতে লাগলো। বেশ কয়েকবার চেষ্টা করার পর
ফোনের স্ক্রিনে রেজাল্ট ভেসে আসলো। রেজাল্ট দেখে আবেশের ঠোঁটের কোণে হাসি ফুটল। পাশে তাকাতেই মনে পড়ে ফুল নেই। আবেশ উদাস চোখে আশেপাশে তাকাতেই দেখে মেহেক ভুরু কুঁচকে বলে, কি হয়েছে আবেশ ভাই? আবেশ আবারও ধাক্কা খেল। সে বুঝে উঠতে পারছে না মেহেকের কণ্ঠের সাথে সে ফুলের কণ্ঠ গুলিয়ে ফেলছে নাকি সে ফুলের কণ্ঠ ভুলে যাচ্ছে। কোনটা হচ্ছে তার সাথে? আচ্ছা, পাগল হয়ে যাচ্ছে না তো? কি হলো আবেশ ভাই? তুমি কি আমার রেজাল্ট দেখবে না? না পারলে বলে দাও, আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে জেনে নেব। আবেশ আবার চটে গেল। এমনিতে ফুলের চিন্তায় সে দিশেহারা হয়ে যাচ্ছে, তার উপর মেহেক তার মাথা খাচ্ছে। কিন্তু তার তো মনে হচ্ছে না। ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলে আমাকে তো বিরক্ত করছিস কেন? যা ফ্রেন্ডদের কাছ থেকে জেনে নে গিয়ে। একটু চিল্লিয়ে বলে আবেশ। রেহেনা বেগম আর মেহবুব সুলতানা রান্না করেছিলেন। আবেশের চিৎকার শুনে তারা ছুটে এলেন। মেহেক তো আশ্চর্য হয়ে তাকিয়েছে আবেশের দিকে। ইতিমধ্যে তার চোখ জোড়া পানিতে ভরে উঠছে। আবেশ কোনো কারণ ছাড়াই তার সাথে খারাপ ব্যবহার করে সেটা সে বুঝতে পারে না মেহেক। ফুলের অবর্তমানে বাড়িটা যেন প্রাণ হারিয়ে ফেলে, সেই জন্য মেহবুব সুলতানা বোনের মেয়েকে রেখে গেছেন। তাছাড়া মেহেক ঠিক করেছে রেজাল্ট ভালো হলে এখানে একটা নামি দামি ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে। কী হয়েছে আবেশ, চিল্লাচ্ছিস কেন? মায়ের প্রশ্ন আবারও খেপে যায় আবেশ। আমি খারাপ তাই চিল্লাচ্ছি। মেহবুব সুলতানা দমে গেলেন। রেহেনা বেগম এগিয়ে এসে বললেন, এভাবে কথা বলে না আবেশ। ফুলকে ছাড়া আমাদের সবার মনের অবস্থা খারাপ। তোমাকেও তো বুঝতে হবে আমরা উপায়হীন ছিলাম, তোমরা উপায়হীন ছিলে না। তোমরা নিষ্ঠুর ছিলে। আমার ফুলকে তোমাদের নিজেদের সাথে রাক্ষসের হাতে তুলে দিয়েছ। কী এমন ক্ষতি হয়ে যেত ফুলকে আমার সাথে থাকতে দিলে? তোমরা আমাকে খারাপ প্রমাণ করতে চাইতো, কিন্তু বাস্তবে তো এটাই যে আমি খারাপ নই, খারাপ তোমরা আর আমার ভাগ্য। আমি তো দুর্ভাগ্যা যে কিনা নিজের ভালোবাসাকে রক্ষা করতে পারিনি। আচ্ছা, তোমাদের একবারও এটা ভেবে অনুশোচনা হচ্ছে না? কীভাবে পারো এতটা নির্মম হতে? আর ফুপি, তুমি ফুল তোমার মেয়ে তো? রেহেনা বেগমের মাথায় বজ্রপাত। এহেন প্রশ্নে হাঁটু ধরে আসার হয়ে গেল। এটা কী ধরনের প্রশ্ন? তুমি কি বলতে চেয়েছো আবেশ? রেহেনা বেগম কিছুটা অস্থির হয়ে পড়লেন। আমি বলতে চাইছি ফুলকে দত্তক টত্তক নিয়েছিলেন কে? আবেশ, তুই কি বলছিস জানিস? মায়ের ধমকে গায়ে মাখল না আবেশ। নির্বিকার চিত্তে সোফায় পা তুলে বলল, আমি জানি না, তবে তোমরা তো জানো। জানো নিশ্চয়। একজন মা কখনো কি করে পারে মেয়ের মৃত্যু নিশ্চিত জেনে আগুনে ফেলে দিতে? ডাইনিং জুড়ে নীরবতা নেমে এলো। সেই নীরবতা ভেঙে আগের ফুল বলল, ফুলের বাবা তো মারা গেছে তাই না ফুবি? রেহিনা বেগম হাপিত্তেশ করে উঠলেন। শীতের মাঝেও তার কপালে বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি পরিলক্ষিত হলো। তোমাদের বিয়েটা কীভাবে ছিল? মানে লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? ওয়েট, পালিয়ে গিয়ে বিয়ে করোনি তো? আবেশ ঠাস করে শব্দ হলো। আকস্মিক চড়া আবেশ হেলে পড়ল অন্যদিকে। মাহবুব সুলতানের কঠোর চোখে তাকে বলে, নিজেকে সংযত কর। তুই যেমন ভুলে গেছিস আমি তোর মম, আমিও কিন্তু ভুলে যাব তুই আমার ছেলে। ভুলে যাও, আমি তোমাকে ভুলিয়ে দিতে চাই। আমার থেকে যেমন ভালো থাকার কারণে কেড়ে নিয়েছো, তেমনি আমি তোমার থেকে তোমার ছেলেকে কেড়ে নেব। অবশ্য তোমার বড় ছেলে তো আছেই। আমার মতো খারাপ ছেলে না থাকলে তোমার যাবে আসবে না। আবেশ উঠে দাঁড়ালো, তারপর হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পুরো 3 সপ্তাহ হসপিটালে বন্দিত্ব জীবন কাটানোর পর সোলার অ্যাসিস্টেটে ফিরেছে ফুল। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, তবে মানসিকভাবে সে বড্ড অসুস্থ। হসপিটালে কাটানোর শেষের দিনগুলোতে সে বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বলা চলে ফুলকে বন্দি করে রাখা হয়েছিল হসপিটালে। 24 ঘন্টা নজরবন্দিতে রাখা হয়েছিল। রাতের বেলা সব কাজ শেষ করে নিজের রুমে এসে বসেছে ফুল। হসপিটাল থেকে এসেছে কয়েকদিন হবে। ইদানিং উদ্যান তার সাথে কথা না বললেও তাকে কাজের উপর রাখে। যেমন ঘর দুয়ার পরিষ্কার থাকলেও তাকে দিয়ে পরিষ্কার করে, জামা কাপড় নিচ থেকে এলোমেলো করে সেগুলো আবার তাকে গুছিয়ে রাখতে বলে। চা বানিয়ে আনলে বলে ভালো হয়নি, আবার বানিয়ে আন। কখনো কখনো তো পুরো চাটাই ফুলের মুখের উপর ছুঁড়ে মারে। কিছুক্ষণ আগে সেরকমটাই করেছে। চা বানিয়ে নিয়ে গেছিল ফুল, কিন্তু উদ্যান চুমুক না দিয়ে পুরো চাটা তার মুখ বরাবর ছুঁড়ে মেরেছে। ফুল অবশ্য কোনোরূপ প্রতিক্রিয়া করেনি। কান্না না করানোর কারণে উদ্যান দুটো ঠাটিয়ে চড় মেরে বলেছিল, সাথে সাথে ফুল কেঁদে ফেলে। আর উদ্যানকে সন্তুষ্ট হয়ে তাকে প্রস্থান করার অনুমতি দিয়ে ফেলে। ফুল জড়সড় হয়ে জানলার পাশে বসে আছে। গাছগাছালি ঘেরা সোনালি অ্যাসিড জানলার ধারে এলেই বাতাস ছুঁয়ে দিয়ে যায়। শীতের মাঝেও বাতাসের স্পর্শ ভালো লাগে।
মনে হয় বাতাস বেশে খুব প্রিয় কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মনে হয় কেউ সান্ত্বনার বাণী গিয়ে বলছে, এই তো আর একটু সহ্য কর, খুব শীঘ্রই পরিত্রাণ পাবি। রুমে কেউ নেই। আজকে হয়তো পার্টি হবে, হয়তো। উদ্যানে নিষেধাজ্ঞা, বাড়ির কেউ ফুলের সাথে প্রয়োজন ব্যতীত কথা বলে না। এতে অবশ্য ফুলের বিশেষ কিছু যায় আসে না। ফুল হাঁটুতে গাল ঠেকিয়ে বসে আছে। আজকাল অন্ধকার যেন একটু বেশি ভয় লাগে ফুলের। এই অন্ধকারের মাঝে সে একটু স্বস্তি খুঁজে পায়। অন্ধকার রুমে জানলা ফাঁক গলে চাঁদের স্নিগ্ধ আলোয় ফুলের মলিন চেহারা পড়তে ফুল চোখ বুঝল। মন ভালো নেই তার। অবশ্য কখনোই থাকে না। 1 সপ্তাহ আগে রেজাল্ট দিলেও ফোনের অভাবে রেজাল্টটুকু পর্যন্ত দেখতে পায়নি। কারো কাছে ফোন চাওয়ার প্রয়োজনটুকু বোধ করেনি। রেজাল্ট জেনে কী হবে? যেখানে সে এখনও অগ্নি পরীক্ষা দিচ্ছে, সেখানে জ্ঞানের পরীক্ষার ফলাফল কী কাজে আসবে? ভাবনার মাঝে বাতাসে ঝাপটা এসে আসার পরে ফুলের চোখ মুখে মুহূর্তে এলোমেলো হয়ে যায় ফুলের অবদ্ধ চুলগুলো। গাল বেয়ে নোনা জল ধারা বহমান হয়। ধরা গলায় ফুল গেয়ে ওঠে, ছায়া পেলে তোমায় ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে ভেঙে চুরে আমি। পার্টির জন্য রেডি হচ্ছিল উদ্যান। হাত ঘড়ি পড়ছিল ঠিক তখনই তা কোনো গানের সুর তাকে আকৃষ্ট করে। সঙ্গে সঙ্গে ঘাড় বাঁকিয়ে বেডের দিকে তাকাতেই থমকে গেল পাথর মানবটা। কসরটের কিপ্যাড চেপে ধরে তান খেলা করছে। উদ্যান ধীর পায়ে এগিয়ে গেল বেডের দিকে। তানের থেকে কসলটা হাতে তুলে নিল। কসলের স্পিকার অপশন অন হয়ে আছে। এই অপশনের কারণে অপর প্রান্ত থেকে আওয়াজ শোনা যাচ্ছে। যে অপশানটি অফ করতে যাবে তার আগে আবার ভেসে ওঠে, কিছু আশা বাকি, ভালোবাসা বাকি, আরও কত কী যে, ফিরে এসো কাছে। উদ্যান অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল কনসোলটার দিকে। পরমধ্যে কনসোলটা আছাড় মারল ফোলের। আচমকা দরজা খোলার খটখট শব্দে ফুল হাঁটু থেকে মুখ তুলে দরজার দিকে তাকায়। অন্ধকারের মাঝে কে এসেছে ঠাহর করতে পারল না, তবে এক ছায়াময় নোক খোলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছে। ফুল হাতের উল্টো পিঠে চোখ মুছে ধরে ধরা গেল বলে, কে? কে ওখানে? অভাবটা উত্তর না দিয়ে এগিয়ে আসতে লাগলো। ফুল এবার বেশ ভয় পেয়ে যায়। দ্রুত পায়ে উঠে গিয়ে লাইট অন করতে দরজার দিকেও তাকাতে দেখে উদ্যান লাঠি হাতে এগিয়ে আসছে। লাঠিটা দেখে ফুল দম আটকে এলো। কি কি হয়েছে? আপনি এখানে? তুই আবেশকে মিস করছিস? উদ্যান গম্ভীর কণ্ঠে ফুল চকিত নয়নে উদ্যানের পানে তাকালো। উদ্যানের পরনে কালচে নেভি ব্লু স্লিম ফিট 3 পিস স্যুট। কাঁধের কাট নিখুঁতভাবে দেহের গঠনকে ফুটিয়ে তুলছে। ভেতরের কালো সিল্কের শার্ট, গলার বোতাম, বাম হাতের কালো চামড়ার ভেসলেট, ডান কবজিতে চকচকে রোলেক্স ঘড়ি, আঙুলে একটিমাত্র সিলভার রিং। ফুলের আর বুঝতে বাকি রইল না আজকে আসলেই পাঠিয়েছে। সেই সাথে তার কপালে হয়তো দুঃখ আছে। ফুল যত এগিয়ে উদ্যান যত এগিয়ে আসছে ফুল ভয় তত পিছিয়ে যাচ্ছে। যেতে যেতে ফুলের পিঠ গিয়ে ওয়ার্ড্রপের সাথে। উদ্যান একদম কাছাকাছি এসেই থেমেছে। আবেশকে মিস করছিস? প্রশ্নটা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। উত্তর দে। উদ্যান এতটা কাছে আসে ফুলের দম বেরিয়ে আসার উপক্রম। উদ্যান ফুলের মুখ বরাবর ঝুঁকে গিয়ে বলল, আই থিঙ্ক তুই আবেশের চেয়েও বেশি লাঠিকে মিস করছিস। এই যে উত্তর না দিয়ে চুপচাপ আসছিস, সবই তো লাঠির আদর পাওয়ার জন্য, তাই না? অন্যদিকে ফুল মুখ সরিয়ে নিল, চোখ বন্ধ করে নিল। আমি কাকে মিস করছি না করছি তা জেনে আপনি কি করবেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। তুই আবেশকে মিস করছিস কি না সেটা বল। না, করছি না। কথাটা শুনে উদ্যান দুপা পিছিয়ে গেল। তারপর ফুলকে উপনিষ পরম করে বলল, আমি এইসব ফিলিংস বুঝি না, তাই তোর কথাই বিশ্বাস করে নিলাম। এবার হাত এগিয়ে দে। ঘাবড়ে গেল ফুল। মনস্টারটা চাইছে কি? আপনি আমাকে শুধু শুধু মারতে পারেন না। হাতে থাকা লাঠিটা দিয়ে ফুলের ঘাড় পেঁচিয়ে ধরল উদ্যান। মুখটাকে ফুলের ধারে কাছে নিয়ে বলল, শুধু শুধু কোথায়? তুই যে একটু আগে গান গেয়ে শোনালি, তার পুরস্কার দিতে হবে না? চমকে গেল ফুল। মনস্টারটা কীভাবে জানলো যে সে গান গেছে? রুমে মাইক্রোফোন টাইপের কিছু লাগিয়ে রাখেনি তো? রাখতেও পারে। আমি গান গেছি তাতে আপনার কি ক্ষতি হয়েছে? ফুলের প্রশ্ন উদ্যান শান্ত চোখে তাকালো ফুলের দিকে। তার চাহনি রোশানালে ফুলের হৃদয় কেঁপে উঠল। ক্ষতি হয়েছে আমার, ভালো লাগেনি তোর গান। ঘৃণায় রিডি করে উঠল ফুলের শরীর। এমনিতে অনুভূতি প্রথমবার হচ্ছে না। উদ্যানের ভিত্তিহীন যুক্তিহীন কথাগুলো শুনলে
তার মাঝে ঘৃণা কাজ করে। পুনরায় স্বাভাবিক দূরত্ব সরে গেল উদ্যান। তাড়াতাড়ি হাত এগিয়ে দে, মেজাজ বিগড়ে যাচ্ছে আমার। ফুল নিরুপায় হাত বাড়িয়ে দিল। জানি এর থেকে রেহাই নেই, উল্টে তর্ক করলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এই মনসারটা তাকে না মেরে ক্ষান্ত হবে না। হাত এগিয়ে দিয়ে নির্জীব পাথরে নিয়ে দাঁড়িয়েছে ফুল। উদ্যান লাঠি দ্বারা ফুলের হাতে আঘাত করতে যাবে, তার মধ্যে তার ফোন বেজে ওঠে। চোখ জোড়া বন্ধ করে আঘাতের অপেক্ষা করছিল ফুল। উদ্যানের টোনে চোখ মেলে তাকায়। উদ্যান বাম হাতে ফোনটা বের করে কানে চেপে ধরে পর মুহূর্তে গর্জে উঠল, হু দ্য হেল শি ইজ। ফোনের অপর পাশ থেকে অনিলা বলে উঠে, ঠিক করে বোঝা যাচ্ছে না, পুলিশ সিআইডির লোক হতে পারে। আই এম ডোন্ট কেয়ার, আসতে দে। উদ্যান কল কেটে দিতে যাবে, তার আগে অনি বলে ওঠে, তোর মাথায় কি জং ধরতে শুরু করছে? এভাবে নিজের পায়ে কুড়াল তো পাগলও মারে না। লুহান আর সোম অলরেডি সব গুটিয়ে ফেলছে। শুধু শুধু তুই সেফলি বেরিয়ে যা। কটা দিনের তো ব্যাপার, সব কিছু ঘেটে ফেলিস না। উদ্যান চোখ উল্টে কল কেটে দিল। মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। উদ্যানের অভিব্যক্তি দেখে ভুরু কুঁচকে তাকিয়েছে ফুল। লোকটার হঠাৎ কী হলো বুঝতে পারছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে লাঠিটা ফেলে দিল উদ্যান। তারপর হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এতক্ষণ যাবৎ আটকে রাখা শ্বাস ত্যাগ করা ফুরসত পেল ফুল। শরীরের সমস্ত ভার ছেড়ে খাটের উপর বসে পড়ল। এতক্ষণ যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। নিজের রুমে এসে তানকে খুঁজে না পেয়ে হুঙ্কার ছাড়ে উদ্যান। এমনিতে হাতে সময় নেই, তার উপর তান কোথায় গেল, লাপাত্তা হয়ে গেল। এর মাঝে ব্যস্ত পায়ে হৃদমের রুমে পৌঁছ গেল। আরে তুই এখানে কি করছিস? লুহান আর মেলো যাওয়ার সময় তানকে সঙ্গে নিয়ে গেছে, আর সোহমও বেরিয়ে পড়ছে। তুই ইমিডিয়েট বের হ। ড্রয়ার থেকে চাবিটা আলগোছে হাতে নিয়ে হাঁটা ধরল উদ্যান। যাওয়ার আগে পেছন ফিরে বলল, এসব যে করেছে তাকে দেখে নেব। আমার সাথে শত্রুতা করে নিজের ধ্বংস নিশ্চিত করছে। আমি শিওর এসব মিস্টার মার্গান করছে। আমি ভেবেই পাচ্ছি না চার্লস ধোঁকা দেওয়ার পরে মিস্টার মার্গানস কীভাবে ভাইয়ের হয়ে আমাদের এত বড় ক্ষতি করে দিল। আমি সব বুঝে গেছি, এসব ওদের ষড়যন্ত্র। চার্লস মার্গার সাথে বিট্রে করতে রাজি হওয়ার ভান ধরেছিল, আসলে বিট্রেটাও করতো আমাদের সঙ্গে। রিদম দুই এক পলক ভেবে উদ্যানের কথা সারমর্থ বোঝার চেষ্টা করলো। তার ভাবনার মাঝে উদ্যান বেরিয়ে পড়ছে, যদিও রিদম যেন ভাবনার কিনারায় পৌঁছাতে পারছে না। যদিও উদ্যানের ধারণা কোনোভাবে সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তো সবচাইতে বেশি হৃদমের গাফিলতি আর ব্যর্থতা ফুটে উঠবে। সেই তো চার্লসের সাথে সিক্রেট ডিল নিয়ে আলোচনা করছে। ও নো, এসব যেন সত্যি না হয়ে যায়। কোনোভাবে সত্যি হয়ে গেলে লাঠিচার্জ থেকে নিস্তার নেই। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো উদ্যান। ড্রয়িং রুমে এসে তাকাতেই আশেপাশে তাকালো। পার্টি চলাকালীন সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়। অতিথিদের যাতায়াতের জন্য বাড়ির ভিতরে দিয়ে ঢুকতে হয় না। টেরেসে যাওয়ার জন্য বাইরে আলাদা সিঁড়ি আছে। আজকের পার্টি যা উদ্যানের ব্যবসায়িক পরিকল্পনার জন্য ছিল, অন্তত ভ্যালুয়েবল, একবার হঠাৎ করে বাতিল করে দিয়েছে। এমন ঘটনা উদ্যানের জীবনে খুব কমই ঘটেছে। তার প্ল্যান মানে নিখুঁত শৃঙ্খলা, একদম নির্ভুল নির্বিঘ্ন। অথচ আজকের এই বাধা যেন তার অহংকারের মর্মে আগুন ধরিয়ে দিচ্ছে। উদ্যান মেইন দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে থমকে গেল, উল্টো ঘুরে চলে গেল সার্ভেন্টের রুমে। রুমা নাদিয়া খুচরো আলাপে মেতে উঠল। আজকের পার্টি বাতিল হতে নাদিয়ার মন খারাপ। নাচ গান তার বেশ ভালো লাগে, তার উপর সে যা ইচ্ছা খেতে পারে, নিজ ইচ্ছে চলতে পারে। সেসব আজ কিছুই হলো না। উদ্যানকে হঠাৎ আসতে দেখে রুমা নাদিয়া দাঁড়িয়ে পড়ে। মাস্টার আপনি? উদ্যান পুরো রুমে চোখ বুলে বলে, মেয়েটা কোথায়? রুমা আর নাদিয়া একে অন্যের দিকে তাকালো। মেয়েটা মানে? তারা কি মেয়ে নয় নাকি? উদ্যান তাদেরকে মেয়ে বলে ভাবেই না। বিভ্রান্ত হয়ে গেল দুজনে। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো ফুল। চুলগুলো শুধু খোপা করে, ওড়নাটা সাধারণভাবে বুকের উপরিভাগে জড়ানো, চোখে বিন্দু বিন্দু পানির কণা উপস্থিত। সে বের হতে উদ্যান ঝড়ের বেগে এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। বিস্ময়ে ফুলের চোখ কোটর থেকে বেরিয়ে এসে উপক্রম। সে একবার নিজের হাতের দিকে তাকিয়ে আবারও উদ্যানের দিকে তাকায়। কিছু বুঝে ওঠার আগে উদ্যান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। অবাক কিংকর্তব্যমুখ ফুল তাকিয়ে রইল। তার পায়ের স্যান্ডেলের মেঝেতে ঘষেটের শব্দ হচ্ছে। সেদিকে উদ্যানের কোনো খেয়াল নেই। দোতলা বাড়ির সামনে এসে থামে বেশ কয়েকটা কালো রঙের জিপ। রাতের নিকষ কালো অন্ধকারের মাঝে ঢালাই করা রাস্তায়
দুপাশে লাগানো স্ট্রিট লাইট। একদম সামনে গাড়ি থেকে দ্রুত পায়ে এগিয়ে আসে এক রমণী। পরনে পুলিশ ইউনিফর্ম থাকায় বোঝা যাচ্ছে সে আদতে একজন পুলিশ ইন্সপেক্টর। আসার পথে তার গাড়ির টায়ার দুবার পাংচার হয়েছিল। সে অবশ্য আগের থেকে প্রস্তুতি নিয়ে এসেছিল, তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। সবগুলো গাড়ি থেকে এক একজন মানুষ নামতে শুরু করে। পরিষ্কার বোঝা যাচ্ছে বেশ তোড়জোড় সহিত তারা এসেছে। বাড়ির বাইরে সেতো পাথরে খোদাই করা সোলার লেখাটা চোখ বুলিয়ে রমণী তীক্ষ্ণ গলা বলল, আমরা সঠিক জায়গাতে এসেছি। হন্তদন্ত হয়ে কয়েকজন যুবক আর এক নারী বাড়িতে প্রবেশ করতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা অনিলা অবাক হওয়ার ভান করে বলল, আরে আপনারা কারা? এত রাতে কোত্থেকে উদয় হলেন? পুলিশ ইউনিফর্ম পরিহিতা রমণী শার্টের হাতে গোটাতে গোটাতে বলল, আমি উর্বি, ইন্সপেক্টর উর্বি। পাশে থাকা একজনকে দেখে বলল, উনি এসপি আরাফাত সানি। অনিলা হা হয়ে গেল। আপনারা আমাদের বাড়িতে কি করছেন? ওগো শুনছো? অনিলা গলা উঁচিয়ে ডাক দিল। তার ডাকে অনি সিঁড়ি বেয়ে নেমল। উর্বি এগিয়ে গিয়ে টেবিলের উপর একটা কাগজ রেখে সোজা হয়ে দাঁড়ালো। তারপর আশেপাশে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে এই বাড়িটা সার্চ ওয়ারেন্ট আছে। হোয়াট? কি বলতে চাইছেন আপনারা? এভাবে আপনারা আমার বাড়ি সার্চ করতে পারেন না, অনেক কঠোর গলা বলল। উর্বি এক হাত কোমরে রেখে চোখ উল্টে বলল, গত 3 সপ্তাহ ধরে চেষ্টা করার পর অবশেষে সার্চ ওয়ারেন্ট কালেক্ট করতে সক্ষম হয়েছি। আপনারা আমাদের কাছে বাধা দিতে আসলে ফল খুব খারাপ হবে। অনি দাঁতে দাঁত পিষে বলল, দেখুন, আমি কাজের সূত্রে মেক্সিকোতে থাকলে বাংলাদেশের নাগরিক। আপনারা এইভাবে মন চাইলে আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না। এবার এসপি আরাফাত সানি বললেন, মিস্টার অনি সিদ্দিক, অনুগ্রহ করে আমাদের কাজটা করতে দিন। আমরা একটা আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছি। এই বাড়িতে অবৈধভাবে মজুদ আছে। প্রাথমিকভাবে তথ্য আপনার নামে ওই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে উঠেছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তাই অনুগ্রহ করে সহযোগিতা করুন। উনি থমকে গেল। এসব কী হচ্ছে? আমার মতো একজন বিজনেসম্যানকে নিয়ে যত এসব মন্তব্য করাটা কতটুকু যুক্তিসঙ্গত? উর্বি এবার বিরক্ত মিশে বলল, আপনি নিজের কাজে কিন্তু আমাদের কাজে বাধা সৃষ্টি করছেন। অনি এবার সোফায় বসে পড়ল। ওকে সার্চ করুন। এর মাঝে রিদম নিচে এসে দেখলো লোকজন ইতিমধ্যে খোঁজাখুঁজি শুরু করছে। উর্বি সবাইকে গাইড করছে। এক্সকিউজ মি ম্যাডাম, কতক্ষণ সার্চ করবেন? পিছন ঘুরে হঠাৎ রিদমকে দেখে উর্বি বিরক্ত হলো। কে আপনি? রিদম, যার মানে ছন্দ। আপনি? সেটা আপনার না জানলেও চলবে। উর্বি উল্টে ঘুরে কাজে মন দিল। এটা তো অন্যায় করলেন। পুলিশের লোক হয়ে অন্যায় করেন, ভেরি ব্যাড। আর চোখে তাকে উর্বি বলে তো মানে হলো আপনি আমার পরিচয় নিলেন কিন্তু নিজের পরিচয়টা দিলেন না, এটা অন্যায় হলো। যদি আপনার নেম প্লেট দেখে আপনার নাম আর পদবি জেনে গেছি, আমি মিস ইন্সপেক্টর উর্বি। উর্বি এবার ধারালো গলায় বলল, বিরক্তি করার জন্য আমি আপনার উপর আইন প্রয়োগ করতে পারি। একজন চুটকিতে আপনার ছন্দপতন করতে দিতে পারি। সো দূরে থাকুন মিস্টার ছন্দ। আইনের লোক হয়ে এত অহংকারী হয় জানতাম না। উর্বি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে অন্যদিকে চলে গেল। রিদম বিড়বিড় করে বলল, উর্বি, তুই আমার পিছে পিছে ঘুরবি, তা না করে আমাকে ইগনোর করছে। তোকে বিরক্ত করতে বয়ে গেছে আমার। আমি তো শুধু তোকে ডিস্টার্ব করতে চাইছি। রিদম পকেটে হাত গুজে উর্বি পিছু পিছু চলে গেল। ঘন জঙ্গলের মধ্যে বাইক নিয়ে ছুটে চলছে উদ্যান। পিছনের সিটে জড়সড় হয়ে বসেছে ফুল। মাথা নিচু জায়গা নিয়ে যাওয়ার সময় ফুল বারবার ধাক্কা খাচ্ছে উদ্যানের পিঠের সাথে। প্রত্যেকবার উদ্যান ধমকের সুরে বললে, নিজেকে সংযত রাখ। সংযত রাখ। আমি যেন তার সাথে ইচ্ছে করে ধাক্কা খাচ্ছি। বলি, তোর মতো দানবের সাথে ধাক্কা খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। পিঠ তো নয় যেন পাথরের দণ্ড। এমন পাথরের মাথাটুকে মরার আপাতত ইচ্ছে নেই। কোথায় নিয়ে যাচ্ছিস সেটা অন্তত বল। মনে মনে কথাগুলো বলল ফুল। আপাতত চুপ থাকাই বেটার। তবু চুপ থাকতে পারল না ফুল। এভাবে কীভাবে চুপ থাকে বলা নেই কওয়া নেই। বাইকের পিছনে উঠে ছুট লাগিয়েছে। ফুল ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে কম্পিত কণ্ঠে শুধল, আমরা কোথায় যাচ্ছি? আমার সাথে যাচ্ছিস যখন, জাহান্নামেই যাচ্ছিস। কথাটা শুনে ফুলের ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু বাইকের যে স্পিড, জায়গা থেকে নড়লে মৃত্যু নিশ্চিত। সেদিন সাহস জুগিয়ে পেটে কাজ ঢুকিয়ে দিলেও আজকে আত্মহত্যা করার পরিকল্পনা নেই। কথায় আছে না, শেষ মুহূর্তে মানুষ বাঁচতে চায়।
একদম উপায়হীন না হলেও কেউ মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিতে চায় না। ফুল ভাবনায় এতটাই বিভোর যে বাইকের স্পিড সম্পর্কে ভুলেই গেলেন। বাইকটা জঙ্গলের সীমানা পেরিয়ে একটা বাঁকে হেলান দিয়ে ব্রিজের উপর উঠতে যাবে এমন সময় ফুল বেখেয়ালি হয়ে বাইকের সাথে নিজেও হেলে গেল। মুহূর্তের ব্যবধানে তাল সামলাতে না পেরে রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে সোজা পড়ে গেল অথই পানিতে। ফুলে আত্মনাতে উঠনাথ ঘাড় কাতকে পাকিয়ে তাকাতে পেছনে তাকাতে থমকে গেল। সঙ্গে সঙ্গে ব্রেক কষে বাইক থেকে নেমে যায় উদ্যান। অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না, চাঁদের আলো বড্ড ক্ষীণ, চারপাশে কেবল ছায়া আর অন্ধকার। উদ্যান নিজের হেলমেট খুলে পকেট হাতে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে ঝিলের উপর মারতে ফুল বাঁচার চেষ্টা করতে করতে পেল। মেয়েটা হাত পা ছড়িয়ে ছিঁড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে। উদ্যান শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছে, জল কাঁপছে। ফুলের আর্তনাদ চারপাশে প্রদীপ্তন হয়েছে। ফোনটা অদূরে রেখে উদ্যান পরনের স্যুট খুলে ফেলল। তারপর কোনো প্রকার ভাবনা চিন্তা ছাড়াই ঝাঁপ দিল পানিতে। প্রায় অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে উদ্যান ফুলকে স্থলভাগে তুলতে আনতে সক্ষম হলো। মেয়েটা শরীর দিয়ে ছেড়ে দিছে। উদ্যান ফুলকে মাটির উপর শুয়ে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে লাগলো। মেয়েটার স্বাদ চলছে না। উদ্যান বিড়বিড় করে বলল, এর তো দেখি চুনোপুটি প্রাণ। উদ্যান ফুলের পেটের উপর চাপ দিতে গিয়ে থেমে গেল। এই প্রথম তার মধ্যে দ্বিধা কাজ করছে। সে ফুলের হাত মুঠে নিয়ে সেটার দ্বারাই ফুলের পেটের উপর চাপ দিতে লাগলো, কিন্তু পানি বের হলো না। মেয়েটা পানি খেয়ে পেট ফুলে ফেলছে, তবুও কেন পানি বের হলো না? এত ঢং করিস কীভাবে? পানি খেয়ে মরে যেতে চাস? বের কর। কতদিনের তৃষ্ণার্ত ছিলি। উদ্যান বুঝলো এভাবে হবে না। সে এবার ফুলের গালে মৃদু চাপড় দিতে লাগলো। উদ্যানের খসখসে হাতের নিচে ফুলের গাল অন্তত নমনীয় কোমল। ফুলের মুখ বরাবর ঝুঁকে গেল উদ্যান। হিসিয়ে বলল, দ্রুত পানি বের কর, নইলে সিপিআর দিব, মাউথ টু মাউথ। ফুলের মাঝে হেলদোল নেই। পুরো শরীর যেন ঠান্ডায় বরফ হয়ে জমেছে। উদ্যান এবার ফুলের গাল চেপে ধরল। ধীরে ধীরে ফুলের ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। অবাধ্য হৃৎস্পন্দন, পর্ব 5। পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।